মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পরমাণু কর্মসূচি এগিয়ে চলেছে, অন্যদিকে ইসরায়েল প্রকাশ্যে সামরিক হামলার প্রস্তুতি বার্তা দিচ্ছে। দুই দেশের হুমকি পাল্টা হুমকি সামরিক মহড়া ও ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে। বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে। যদি এ যুদ্ধ শুরু হয় তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও বড় ধরনের প্রভাব পড়বে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং পশ্চিমা জোট ইসরায়েলের প্রতি বিরক্ত। এই প্রেক্ষাপটে যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম নিউজ উইক বলছে, প্রধানত 5টি ঘটনা স্পষ্টভাবে নির্দেশ করছে কিভাবে দুই শত্রু রাষ্ট্র ধীরে ধীরে সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। চীনের কাছ থেকে কয়েক হাজার টন অ্যামোনিয়াম পারক্লোরেট সংগ্রহ করেছে ইরান। এই রাসায়নিক কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার হয়। ওয়াল স্ট্রিট জার্নাল এর তথ্যমতে এই উপাদান দিয়ে প্রায় 800 ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। এসব সরঞ্জাম ইরানের মিত্রবাহিনী যেমন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতেও পৌঁছাতে পারে। এটি ইঙ্গিত দেয় যে ইরান শুধু নিজের প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে না, বরং আঞ্চলিক মিত্রদেরও যুদ্ধের জন্য প্রস্তুত করছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ সম্প্রতি ইরান বিরোধী একাধিক সামরিক মহড়া চালিয়েছে। এতে দিনব্যাপী অভিযানের অনুশীলন করা হয়, যার লক্ষ্য ইরানের পরমাণু স্থাপনাগুলো। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে এবং কোনো চুক্তিতেই ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ রাখা যাবে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে কূটনৈতিক সমঝোতার সময় আঘাত হানাকে অযৌক্তিক বলেছিলেন, তিনিও ভবিষ্যতের সম্ভাব্য হামলার পথ একেবারে বন্ধ রাখেননি। ইরান ও ইসরায়েল সরাসরি সংঘাতে না গেলেও তাদের মধ্যে ছায়াযুদ্ধ চলছে সিরিয়া ও ইয়েমেন সহ বিভিন্ন দেশে। সম্প্রতি ইসরায়েল 1 মাসের মধ্যে প্রথমবারের মতো সিরিয়ায় বিমান হামলা চালায়, যা ছিল সিরিয়া থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব। একই সময় হুথি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবের উপকূলীয় শহর ইয়াফার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার কুনেইত্রা অঞ্চলে ইরানপন্থী মিলিশিয়ারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে, যাতে ইসরায়েল প্রতিক্রিয়া দেখায় এবং অঞ্চলটি আরও অস্থিতিশীল হয়ে পড়ে। ইসরায়েলের রাজনৈতিকভাবে চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দেশজুড়ে বিক্ষোভ, বিচার সংস্কার ইস্যু এবং গাজা যুদ্ধ নিয়ে গভীর বিভক্তি দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান ও সম্ভাব্য সামরিক অভিযান তার পক্ষে একটি ঐক্যবদ্ধ জাতীয় আবেগ গড়ে তুলতে পারে। নেতানিয়াহু দাবি করেছেন, ইরান বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, এটাই আঘাত হানার সঠিক সময়। গাজা যুদ্ধের পর ইসরায়েল ক্রমেই আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে। সর্বশেষ জর্ডানও তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে। তুরস্ক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং সৌদি আরবের সঙ্গে স্বাভাবিকীকরণ আলোচনা থেমে গেছে। একই সময়ে ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে, যা খামেনিকে আঞ্চলিক ভারসাম্যের পাল্লায় শক্তিশালী করছে। এই পটভূমিতে ইরান বিশ্বাস করছে তারা আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেও নিজেদের স্বার্থও কাজে লাগিয়ে যেতে পারবে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ইসরায়েল যখন নিজস্ব কৌশলে এগিয়ে যাচ্ছে, তখন ইরানও আক্রমণের সম্ভাব্য প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। পরমাণু কর্মসূচি থেকে ইরান সরতে রাজি নয়, অন্যদিকে ইসরায়েল তা থামাতে চায় যে কোনো মূল্যে। সামনের সপ্তাহগুলোতে ছোটখাটো সংঘর্ষ বড় যুদ্ধে রূপ নিতে পারে, যদি কূটনৈতিক পথে সমঝোতার সুযোগ চূড়ান্তভাবে ব্যর্থ হয়। বিশ্লেষণ অনুযায়ী মধ্যপ্রাচ্যে আরেকটি বৃহৎ যুদ্ধ শুধু একটি ট্রিগার মুহূর্তের অপেক্ষায়। গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তেল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল মুসলিম দেশ আজারবাইজান, কিন্তু সেই ঘোষণা যে ছিল লোক দেখানো এবং প্রতারণাপূর্ণ তা ফাঁস করে দিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেনজো।
সংবাদ মাধ্যমটির অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের চাপের মুখে 2023 সালের শেষ দিকে আজারবাইজান ইসরায়েলি তেল বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এরপর দেশটির কাস্টমস ডাটাবেস থেকে ইসরায়েলের কাছে তেল রপ্তানির সব তথ্য মুছে ফেলা হয়। তবে বাস্তবে তেল সরবরাহ কোনোদিনই বন্ধ হয়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যমটি। আর এই খবর প্রকাশ্যে আসার পর আজারবাইজানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। বিভিন্ন সূত্র দাবি করেছে, এখনই আজারবাইজানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে না এরদোয়ান সরকার, কারণ ইসরায়েলের সংবাদ মাধ্যমটির খবর সত্যি কিনা সেটা যাচাই করা প্রয়োজন। জানা যায়, প্রকাশিত সংবাদ অনুযায়ী আজারবাইজান তুরস্কের পাইপলাইন ব্যবহার করে ভিন্ন দেশের নামে যদি সত্যি ইসরায়েলের কাছে তেল বিক্রি করে, তাহলে কঠিন পরিণতি বরণ করতে হবে বলেও হুঙ্কার দিয়েছে তুরস্ক। হারেংজো জানায়, তেল সরবরাহের জন্য আজারবাইজান এখন তৃতীয় দেশের পরিচয় ব্যবহার করছে। তুরস্কের ভেতর দিয়ে যাওয়া আন্তর্জাতিক পাইপলাইন ব্যবহার করে ইসরায়েলে তেল পৌঁছানো হচ্ছে, যদিও কাগজে কলমে এই তেলের গন্তব্য অন্য কোথাও দেখানো হচ্ছে। একজন ইসরায়েলি কর্মকর্তা হারেংজোকে জানায়, আমরা আজারবাইজানিদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, জ্বালানি ও কৌশলগত সম্পর্কে পূর্বের মতোই অব্যাহত থাকবে, চিন্তার কিছু নেই। 2023 সালের মে মাসে গাজায় ইসরায়েলি নৃশংসতা ও ত্রাণবাহী তুর্কি উড়োজাহাজকে গন্তব্য না পৌঁছে দেয় ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছিল তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তখন সরব ছিলেন এই সিদ্ধান্তে। তবে বিরোধী দলগুলোর দাবি, আজারবাইজানের তেল বহনকারী পাইপলাইন এখনও তুরস্কের ভেতর দিয়ে ইসরায়েলে যাচ্ছে, যা এরদোয়ানের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। ইস্তাম্বুলে আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি SOCAR এর অফিসের সামনে তীব্র বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা বলেন, মুসলিম পরিচয় নিয়ে দখলদারদের সঙ্গে ব্যবসা করা শুধু ভণ্ডামি নয়, এটি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। হারেংজের তথ্য মতে 2023 সালে ইসরায়েলের আমদানি করা মোট তেলের 30% এসেছে আজারবাইজান থেকে। এই নির্ভরতা এখনো গোপনে বজায় রয়েছে, যদিও ইসরায়েলের সরকার বলছে আজারবাইজান তেল সরবরাহ বন্ধ করলেও তারা বিকল্প উৎস খুঁজে নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এক জটিল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। অভ্যন্তরীণ অস্থিরতা, অভিবাসন বিরোধী সহিংস বিক্ষোভ, প্রযুক্তি জগতের প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার অবস্থান, সব মিলিয়ে ট্রাম্পকে ঘিরে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও বিতর্ক। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে তিনি যেন সত্যিকার অর্থে মহাবিপদে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ট্রাম্প একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিতে শুরু করেন। তিনি প্রথমে গ্রিনল্যান্ড দ্বীপ কিনতে চাওয়ার ঘোষণা দেন, যা ডেনমার্ক সহ ইউরোপীয় নেতাদের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এরপর তিনি বলেছিলেন, পানামা খাল আবারও মার্কিন নিয়ন্ত্রণে নেওয়া উচিত। এমনকি প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য পরিণত করার মতো বিস্ময়কর ঘোষণাও দেন। ট্রাম্পের অর্থনৈতিক অবস্থানও বিতর্কিত। তিনি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমদানি রপ্তানিতে একতরফাভাবে শুল্ক আরোপ করেন, যা আন্তর্জাতিক বাণিজ্য উত্তেজনা সৃষ্টি করে। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠানো প্রবাসীদের ওপর কর আরোপের নির্দেশ দেন, যা বিপুল সমালোচনার জন্ম দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ আমেরিকান প্রবাসীদের উপর আর্থিক চাপ বাড়াবে এবং উন্নয়নশীল দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করবে। ট্রাম্প বরাবরই অভিবাসন নীতিতে কঠোর অবস্থানে ছিলেন। এবারও তিনি নতুন কিছু নিয়ম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন, যা ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্য থেকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও কঠিন করে তুলবে। এই নীতির বিরোধিতা করে সম্প্রতি লস অ্যাঞ্জেলসে শুরু হয় অভিবাসন বিরোধী বিক্ষোভ, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। সরকারি কর্মচারীদের উপর আক্রমণের ঘটনায় ট্রাম্প 2000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেন।
বিবৃতিতে তিনি বলেন, আইন প্রয়োগ প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতা বিদ্রোহে পরিণত হচ্ছে। যদিও ট্রাম্প আইন ও শৃঙ্খলা রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই কৌশল দেশের ভেতরে আরও বিভাজন তৈরি করছে। ট্রাম্প ও মাস্কের সম্পর্কেও দেখা গেছে নাটকীয় পরিবর্তন। একসময় ঘনিষ্ঠ এই দুই বন্ধুর ব্যক্তিত্ব এখন প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মাস্ক অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন তার ব্যবসায়িক তহবিলে হস্তক্ষেপ করছে এবং তিনি স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান প্রকল্প বাতিলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন। মাস্ক এক্স এ করা এক পোস্টে দাবি করেন, যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইনের গোপন ফাইলগুলোতে ট্রাম্পের নাম রয়েছে, যদিও পরে তিনি পোস্টটি মুছে দেন। বিষয়টি নিয়ে মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। জবাবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মাস্ক যদি ডেমোক্রেটদের অর্থায়ন করে তবে তাকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। এই উত্তেজনার মধ্যে টেসলার শেয়ারের দাম 14% কমে যায়, যা মার্কিন অর্থনীতিতেও চাপ সৃষ্টি করছে। মধ্যপ্রাচ্য ইস্যু থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সব জায়গাতেই ট্রাম্পের অবস্থান প্রশ্নবিদ্ধ। তিনি একদিকে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন, আবার অন্যদিকে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা মিত্রদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বর্তমানে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে। শুধু বিরোধী ডেমোক্রেট নয়, নিজ দল রিপাবলিকানের ভেতরেও ট্রাম্পের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। তার একের পর এক বিতর্কিত বক্তব্য ও পদক্ষেপ দলের অনেক সিনিয়র নেতার অসন্তোষ ডেকে এনেছে। রাজনৈতিক বিশ্লেষক ড্যান আব্রামস বলেন, ট্রাম্প এখন কেবল বিরোধীদের নয়, বরং নিজ ঘরেও একঘরে হয়ে পড়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে যে বহুমুখী চাপ সৃষ্টি হয়েছে, অভ্যন্তরীণ বিক্ষোভ, ব্যবসায়িক ও কূটনৈতিক দ্বন্দ্ব এবং রাজনৈতিক হুমকি, তা তাকে এক জটিল পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই চাপ সামাল না দেওয়া গেলেও আগামী নির্বাচনে তার অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে। ট্রাম্পকে এখন শুধু রাজনৈতিক বিরোধীদের নয়, বরং নিজ দলের বিভক্তি, প্রযুক্তি ও কর্পোরেট লাভে আক্রমণ এবং আন্তর্জাতিক নেতাদের সমালোচনার মুখে এককভাবে প্রতিরোধ করতে হবে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প মহাবিপদে রয়েছেন বলে খবর প্রকাশ করেছে একাধিক মিডিয়া। বিবিসি, সিএনএন, এমনকি নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদনগুলো প্রকাশ করেছে তাতে ট্রাম্পের জনপ্রিয়তা ভাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপ ট্রাম্পকে আরও জটিল সংকটে ফেলছে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, সামাজিক অস্থিরতা এবং বৈশ্বিক সমালোচনার আবর্তে পড়া এই প্রেসিডেন্টের ভবিষ্যৎ এখন সবচেয়ে অনিশ্চিত পর্যায়ে পৌঁছেছে। 20,000 ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্য মজুত করল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন? ট্রাম্পের এই বিশাল অস্ত্র মজুতের টার্গেট কি ইরান? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও। You want me to say really terrible things about Putin and then say, "Hi Vladimir, how are we doing on the deal?" That doesn't work that way. যুক্তরাষ্ট্রের এই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের কোন দেশে পাঠানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না দিলেও ধারণা করা হচ্ছে সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে পাঠানো হয়েছে 20,000 এন্ট্রিড্রোন ক্ষেপণাস্ত্র। আর এই তথ্য গণমাধ্যমে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। About security guarantees and about just ceasefire. We can't just speak about ceasefire and speak. It will not work. যদিও সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে জেলেনস্কির এই মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ইউক্রেন সঠিক তথ্য দিল কিনা সে বিষয়েও কোনো আলোচনা নেই। In the document there is one of the very important points if we speak about business and investment. We never had LNG terminals in Ukraine. This document will open. I mean the next document, but anyway, here. চুক্তি অনুযায়ী মিত্রদেশ ইউক্রেনে 20,000 ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা যুক্তরাষ্ট্রের, কিন্তু ইউক্রেনে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ট্রাম্প। আর তাতেই মাথায় হাত পড়েছে মিত্র দেশগুলোর। প্রশ্ন উঠেছে, কি পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে মার্কিন মোড়লের মাথায়? Let's not trade nuclear missiles. Let's trade
the things that you make so beautifully. ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ করেছেন ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ 20,000 অ্যান্টি-ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিশ্রুতি সত্ত্বেও তা ইউক্রেনে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। Знаю, що у нас було 100. І це факт. І я не збираюсь визнавати 500. রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইরানি নকশায় জায়েদ ড্রোন প্রতিরোধে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, আমরা এই 20,000 অ্যান্টি-শায়েদ ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করেছিলাম। এগুলো খুব ব্যয়বহুল নয়, তবে এতে বিশেষ প্রযুক্তি রয়েছে যা আমাদের জন্য খুবই কার্যকর। এই বিষয়ে সোমবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত নিচ্ছে, বিশেষ করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে। For me to make a deal with that kind of hate, he's got tremendous hatred. And I understand that, but I can tell you the other side isn't exactly in love with him. ধারণা করা হচ্ছে ওই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বদলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সম্প্রতি এক জরুরি নির্দেশনায় এই ক্ষেপণাস্ত্র পাঠানোর নির্দেশ দেন। একই সময়ে তিনি ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সর্বশেষ বৈঠকেও অনুপস্থিত ছিলেন। 2022 সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথমবার কোনো মার্কিন প্রতিরক্ষা প্রধান ওই বৈঠকে অংশ নিলেন না। এদিকে চলতি বছর মার্চ থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সহায়তা দেওয়ার স্থগিত রেখেছে। হেগসেথ ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানালেও সমর্থকদের ঘাটতির মধ্যে ইউক্রেন এককভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। রুশ ড্রোন হামলা প্রসঙ্গে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদন জানিয়েছে, কিয়েভে সোমবার রাতে চালানো হামলার রেকর্ড সংখ্যক 479টি ড্রোন এবং 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় রাতের হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। Подобається це чи не подобається? Я домовлявся з Байденом. রাশিয়া ইতিমধ্যে নতুন করে 12 থেকে 15টি ড্রোন লঞ্চ সাইট নির্মাণ করেছে এবং জেরান ড্রোনের উৎপাদন ক্ষমতা দৈনিক 21 থেকে বাড়িয়ে 70 করেছে। জেলেনস্কি বলেন, আমরা প্রতিদিনই হামলার শিকার হচ্ছি। অনেকে বুঝতে পারে না যুদ্ধবিরতির কথা আড়ালেও রাশিয়া আক্রমণ বন্ধ রাখে না। And don't feel now, but you will feel it in the future. God bless. জেলেনস্কির ভাষ্য, পুতিন শান্তিতে আগ্রহী নন। তাকে থামাতে হলে কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব নেতাদেরও কঠোর অবস্থান নিতে হবে। আমি বিশ্বাস করি মার্কিন প্রেসিডেন্টের সেই ক্ষমতা রয়েছে। স্পেস এক্সের সিইও ইলন মাস্কের উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে হোয়াইট হাউসের কয়েকজন বিশেষজ্ঞ বরাত দিয়ে জানিয়েছে আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র দি ওয়াশিংটন পোস্ট। I'd like to have Elon Musk please say a few words. এমন সময় এই তথ্য প্রকাশিত হয়েছে যখন গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ট্রাম্প সরাসরি মাস্কের সঙ্গে সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার বিষয়ে না বলে দিয়েছেন। মাস্কও ট্রাম্পের সমালোচনা আর গোপন তথ্য ফাঁস করে চলেছেন। Definitely sexy. শনিবার এনবিসির সাক্ষাৎকারে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ। তিনি আর সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না। যদিও সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় বিলকে জঘন্য বলে কটাক্ষ করেন মাস্ক। জবাবে ট্রাম্প বলেন, আমি ভীষণ হতাশ, কারণ এখানে উপস্থিত অন্য যে কারো চেয়ে তিনি এ বিলের ভেতরের খুঁটিনাটি সম্পর্কে ভালো জানতেন। হঠাৎই এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে। তবে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মাস্ক। ট্রাম্পের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক একাধিক পোস্ট দিয়েছেন। এবার পোস্টে ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি। এরই মধ্যে মার্কিন সরকারের উপর ভর করে ইলন মাস্কের যেসব ব্যবসাপাতি চলছে সেগুলো নিয়ে তাকে হুমকিও দিয়েছেন সাবেক বন্ধু ডোনাল্ড ট্রাম্প। সুতরাং তাদের সম্পর্কে যে বড়সড় ফাটল ধরেছে তা বুঝতে আর কোনো বাকি নেই। এখন ট্রাম্প যদি তার সরকারকে মাস্কের বিরুদ্ধে লেলিয়ে দেন, তাহলে এই টেক বিলিয়নারের শান্তির ঘুম যে নষ্ট হবে তা বলাই যায়।
এদিকে দি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় এর সাথে সম্পৃক্ত এমন 3 জনের বক্তব্যের ভিত্তিতে খবরটি প্রকাশ করেছেন তারা। স্পর্শকাতর বিষয় হয় ওই 3 ব্যক্তির পরিচয় প্রকাশ হয়নি, তবে ওই 3 জনের বক্তব্য, গত ফেব্রুয়ারিতে মাস্কের ডিওজিই প্রতিনিধিরা হোয়াইট হাউসের পাশের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে একটি টার্মিনাল বসান, কিন্তু ঘটনাটি হোয়াইট হাউসের যোগাযোগ ব্যবস্থার দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের আগে থেকে জানানো হয়নি। তাদের ভাষ্য, এ ধরনের সংযোগের মাধ্যমে সংবেদনশীল তথ্য বাইরে চলে যাওয়া কিংবা হ্যাকারদের অনুপ্রবেশ ঠেকানোর সক্ষমতা হোয়াইট হাউসের যোগাযোগ ব্যবস্থা দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের নেই। হোয়াইট হাউসের ওই 3 ব্যক্তির তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউস প্রাঙ্গণে মোবাইল ফোন স্টারলিং গেস্ট নামে ওয়াইফাই নেটওয়ার্ক দেখাতো, যেখানে শুধু পাসওয়ার্ডই চাইতো, ব্যবহারকারীর নাম বা দ্বিতীয় স্তরের যাচাই পদ্ধতি ছিল না। এই ওয়াইফাই নেটওয়ার্কটি গত সপ্তাহেও হোয়াইট হাউসে পাওয়া গেছে। ওই 3 কর্মকর্তার একজন বলেন, কর্মীরা যেসব কম্পিউটারে কাজ করেন সেগুলো কঠোর নিরাপত্তা প্রোগ্রাম লক করা থাকে। বাইরের জগতের সঙ্গে তাদের যে কোনো যোগাযোগও নজরদারিতে রাখা হয়, কিন্তু স্টারলিংকে কিছু লাগে না। এটা আপনাকে এমনভাবে তথ্য পাঠাতে দেয় যেখানে কোনো রেকর্ড বা ট্র্যাকিংয়ের সুযোগ থাকে না। তিনি আরও বলেন, নেটওয়ার্কে হোয়াইট হাউসের আইটি সিস্টেমের জোরালো নিয়ন্ত্রণ থাকে, সবসময় পুরোপুরি ভিপিএন টানালে থাকতে হয়। আপনি ভিপিএনে না থাকলে হোয়াইট হাউসের ডিভাইসগুলো বাইরের ইন্টারনেট সংযোগ কাজ করবে না। ওই 3 জনের আরেকজন বলেন, স্টারলিংকের সংযোগ হোয়াইট হাউসের ডিভাইসগুলোকে বাইরের নেটওয়ার্কে যেতে বাধা দেয় না, এটি নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করতে সহায়তা করে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, তারা এ বিষয়ে হোয়াইট হাউসের বক্তব্য চেয়েছিল, কিন্তু তারা বিষয়টি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে পাঠিয়ে দেয়। সিক্রেট সার্ভিস জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থা সম্পর্কে তাদের মন্তব্য করার এখতিয়ার নেই। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েমলি বলেন, আমরা জানতাম ডিওজিই হোয়াইট হাউসের কমপ্লেক্সে ইন্টারনেট সংযোগ উন্নত করতে যাচ্ছে এবং আমরা এটিকে নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করি। এছাড়া এ বিষয়ে স্টারলিংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করা হয় ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে, তবে স্টারলিংকের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। যদিও ইলন মাস্কের প্রতিষ্ঠানটি বরাবরই বলে আসছে, তাদের স্যাটেলাইট সংযোগগুলো হ্যাক করা তুলনামূলক কঠিন। চুক্তি অনুযায়ী মিত্র দেশ ইউক্রেনে 20,000 ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা যুক্তরাষ্ট্রের, কিন্তু ইউক্রেনে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ট্রাম্প, আর তাতেই মাথায় হাত পড়েছে মিত্র দেশগুলোর। প্রশ্ন উঠেছে, কি পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে মার্কিন মডেলের মাথায়? ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন, ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ 20,000 অ্যান্টি ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিশ্রুতি সত্ত্বেও তা ইউক্রেনে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইরানি নকশায় তৈরি শাহেদ ড্রোন প্রতিরোধে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, আমরা এই 20,000 অ্যান্টি শাহেদ ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করেছিলাম। এগুলো খুব ব্যয়বহুল নয়, তবে এতে বিশেষ প্রযুক্তি রয়েছে যা আমাদের জন্য খুবই কার্যকর। এ বিষয়ে সোমবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বদলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সম্প্রতি এক জরুরি নির্দেশনায় এই ক্ষেপণাস্ত্র পাঠানোর নির্দেশ দেন। একই সময় তিনি ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের সর্বশেষ বৈঠকেও অনুপস্থিত ছিলেন। 2022 সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথমবার কোনো মার্কিন প্রতিরক্ষা প্রধান ওই বৈঠকে অংশ নিলেন না।
এদিকে চলতি বছরের মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া স্থগিত রেখেছে। হেক্সেত ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানালেও সমর্থনের ঘাটতির মধ্যে ইউক্রেন এককভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। রুশ ড্রোন হামলা প্রসঙ্গে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভে সোমবার রাতে চালানো হামলায় রেকর্ড সংখ্যক 479টি ড্রোন এবং 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় রাতের হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়া ইতোমধ্যে নতুন করে 12 থেকে 15টি ড্রোন লঞ্চ সাইট নির্মাণ করেছে এবং জেরান ড্রোনের উৎপাদন ক্ষমতা দৈনিক 21 থেকে বাড়িয়ে 70 করেছে। জেলেনস্কি বলেন, আমরা প্রতিদিন হামলার শিকার হচ্ছি। অনেকে বুঝতে পারেন না, যুদ্ধবিরতির কথার আড়ালেও রাশিয়া আক্রমণ বন্ধ রাখে না। জেলেনস্কির ভাষ্য, পুতিন শান্তিতে আগ্রহী নন, তাকে থামাতে হলে কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব নেতাদেরও কঠোর অবস্থান নিতে হবে। আমি বিশ্বাস করি মার্কিন প্রেসিডেন্টের সেই ক্ষমতা রয়েছে। ইউক্রেনের গোপন এক অভিযানে রাশিয়ার সেতু, বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে, ইউক্রেনের সামরিক অভিযানের ইতিহাসের এটি ছিল সবচেয়ে বড়। হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়লেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খেলো করে দেখার সুযোগ নেই। তিনি এবার আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারেন, এমন ইঙ্গিত দিয়ে সতর্ক করলেন খোদ সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা। প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী কন্ডোলিজা রাইসের এক বক্তব্যে কঠিন সতর্কতা উচ্চারিত হয়েছে। তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন এবং তিনি ইউক্রেনকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠতে পারেন। ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগকারী একটি সেতুতে ইউক্রেনের হামলার খবরের বিষয়ে রাইসের কাছে প্রশ্ন করা হয়েছিল। রাইসে হামলাকে অভূতপূর্ব বলে অভিহিত করেন। ফক্স নিউজের ফ্যাক্টস অ্যান্ড ফ্রেন্ডস প্রোগ্রামে তিনি বলেন, এটি দেখায় ইউক্রেন পুতিনকে তার আগ্রাসনের জন্য জবাবদিহি করতে পারে। And don't feel now, but you will feel it in the future. God bless. ওই অনুষ্ঠানে তিনি আরো বলেন, এটি কয়েকটি বিষয় দেখায়। প্রথমত, যুদ্ধের প্রকৃতি পরিবর্তন হচ্ছে, মানে আপনি তুলনামূলকভাবে সস্তা ড্রোন দিয়েও সফল হতে পারেন। বিশেষ করে বিলিয়ন বিলিয়ন ডলারের রাশিয়ার কৌশলগত বিমান বহরের বিরুদ্ধে অভিযানটি হলে তো কথাই নেই। দ্বিতীয়ত, এটি দেখায় যে ইউক্রেনিয়ারা তাদের প্রতিরক্ষা শিল্পে এই ড্রোন তৈরি এবং তাদের ব্যবহারের কৌশল খুবই উন্নত করেছে। তৃতীয়ত, এটি একটি অবিশ্বাস্য গোয়েন্দা সাফল্য। রাইস বলেন, ভ্লাদিমির পুতিন নিঃসন্দেহে এখন ভাবছেন, এটি কি ভেতরের কোনো কাজ ছিল, বিশ্বাসঘাতকতা বা গুপ্তচর বৃত্তি? সম্ভবত আপনি রাশিয়ার এবার উইচ হান্ট দেখতে পাবেন, কারণ তিনি বোঝার চেষ্টা করবেন কে এটি ভেতর থেকে করেছে। সুতরাং এটি দেখায় যে সামান্য সাহায্যে ইউক্রেনীয়রা ভ্লাদিমির পুতিনকে তার আগ্রাসনের জন্য মূল্য দিতে বাধ্য করতে পারে। ইউক্রেনের নিরাপত্তা সেবা SBU জানিয়েছে, কের্চ সেতুতে প্রায় 2500 পাউন্ড বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়, আর সেটি করা হয় পানির নিচ থেকে। ভিডিও ফুটেজে দেখা গেছে সেতুর একটি স্তম্ভের কাছে কেন্দ্রীভূত বিস্ফোরণ ঘটে। মাত্র কয়েকদিন আগে ইউক্রেনের অপারেশন স্পাইডার্স ওয়েব নামে একটি সমন্বিত ড্রোন হামলার পর অতর্কিত বিস্ফোরণটি ঘটে। ড্রোন হামলায় রাশিয়ার গভীর অভ্যন্তরে 5টি সামরিক বিমান ঘাঁটিতে পার্ক করে রাখা দেশটির শক্তিশালী বোমারু বিমান এবং নজরদারি বিমানগুলো ধ্বংস হয়, যদিও সুস্পষ্ট কোনো তথ্য এখনও জানা যায়নি। রাইস উল্লেখ করেন, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে তিনি দায়িত্ব পালনের সময় থেকে পুতিনের আচরণ আরও অস্থির হয়ে উঠেছে। তিনি ইউক্রেনকে নিশ্চিহ্ন করার জন্য তার অটল সংকল্পে অটুট। Президента США и членов его команды о желании восстановить прямые контакты с Россией. রাইস শঙ্কা প্রকাশ করে বলেন, পুতিন আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন বলে মনে হচ্ছে। তিনি সবসময় খুব নিয়ন্ত্রিত ব্যক্তি ছিলেন। ভুল বুঝবেন না, তিনি কখনো জেফারসনীয় গণতন্ত্রী ছিলেন না। তিনি সবসময় একজন স্বৈরাচারী ছিলেন। তিনি সবসময় একজন সাম্রাজ্যবাদী ছিলেন, কিন্তু এখন তার মধ্যে কিছু একটা আরও প্রবলভাবে কাজ করছে। তাতে মনে হয় ইউক্রেনকে নিশ্চিহ্ন করার জন্য তিনি মরিয়া।